কমপ্লেক্স আর কি করতেছিলাম বলেন তো? আমরা গতদিন দুটো তিনটা নিয়ম করছি, ভয়েন করছি না? বলেন ভয়েন করছি আর কি করছিলাম বলেন তো? ভয়েন দিয়ে কিন্তু আমরা অনেক एग्जांपल দেখছি নাকি? অনেকগুলো एग्जांपल পাইছি না? এখন এরপরে আমরা কি করছিলাম বলেন? ইফ প্লাস অ্যাফার্মেটিভ আর কি করছিলাম বলেন? ইফ প্লাস নেগেটিভ নাকি? এই কয়টাই করছিলাম, এর বেশি করি নাই গতদিন। হ্যাঁ, তাহলে দেখেন গতদিনের एग्जांपल দুটো एग्जांपल দিয়ে আমরা বাকিগুলো আজকে শুরু করব। হ্যাঁ, দেখেন হোয়েন দিয়ে কি বলছিলাম বলুন তো? আসলে এই যে হোয়েনটা দেখতেছেন, এই হোয়েনটা আসলে একটা সময়কে নির্দেশ করে। কাকে বলুন তো? একটা সময়কে নির্দেশ করে। দেখেন বলছিলাম যে seeing him I called him নাকি? ছোট ছোট एग्जांपल বলি। seeing him I called him। দেখেন এখানে seeing এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এখানে কি আছে? আরেকটা ক্লজ আছে। আসলে এটা কিন্তু ক্লজ না, এটা হচ্ছে একটা বাক্যের একটা অংশ, নন ফাইনাইট অংশ একটা। এটা হচ্ছে ফাইনাইট। এই ভার্বটা ফাইনাইট, এই ভার্বটা কি নন ফাইনাইট। এখন আমরা বলছি যে আপনি যদি একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব পান, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মানে কি? এটা একটা সিম্পল সেন্টেন্স। কথা বুঝতে পারছেন? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মানে কি? একটা সিম্পল সেন্টেন্স। এখন যখন আপনাকে বলবে যে একটা সেন্টেন্সকে সিম্পল একটা সেন্টেন্সকে আপনাকে বলছে যে কমপ্লেক্স করেন, আপনি একটা কথা 100% মনে রাখবেন, যখন আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলছে তখন এর মধ্যে ক্লু রেখেই বলছে। ক্লু যদি না থাকে আপনাকে বলবেন। এখন যদি আপনাকে আমি বলি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট, দেখেন এই যে বাক্যটা এটা একটা সিম্পল সেন্টেন্স। আ সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট একটা কি বলেন? ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে ক্লু কই বলেন? এইখানে ক্লু কই? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে এখানে ক্লু কই? আসলে এখানে কিন্তু ক্লু আছে। এইখানে যেমন আপনাদের সরাসরি এখানে একটা ভার্ব ক্লু হিসেবে দিয়েছে, এইখানে কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, কিন্তু এখানে ক্লু হিসেবে আরো কিছু কিন্তু আছে, ঠিক আছে? তার মানে আপনি যদি একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করতে চান তাহলে সেই সেন্টেন্সের গঠনটা এরকম হবে যে সাবজেক্ট হবে, এখানে ভার্ব হবে, তারপরে আবার একটা সেন্টেন্স হবে, সেখানে কি হবে? সাবজেক্ট থাকবে, এখানে ভার্ব থাকবে, তাই কি না? তাহলে এই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সিম্পল সেন্টেন্স যদি হয় তাহলে সেখানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আসবে না। যদি আসে মাঝখানে কি আসতে হবে বলেন? কি আসতে হবে বলেন? সেম মানে কি? ক্লজ মার্কার। কি আসবে? ক্লজ মার্কার। এখন এই ক্লজ মার্কারটা একটা কমপ্লেক্স সেন্টেন্সেও বসে, একটা সিম্পল সেন্টেন্সেও বসে, একটা কম্পাউন্ড সেন্টেন্সেও বসে। এখন আপনাকে মনে রাখতে হবে যে আমি কোনটা থেকে কিভাবে কি করতে পারি বা কিভাবে কোনটা পাই, ঠিক আছে? এখন দেখেন এইখানে কোনো ভার্ব নাই, কিন্তু এখানে ক্লু হিসেবে কিন্তু আপনার কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তার মানে আপনি যদি এটাকে কমপ্লেক্স করেন কি করতে পারেন বলেন তো? বলেন কি হতে পারে? হি ইজ আ স্টুডেন্ট হু ইজ গুড নাকি? এর আগে আমরা বলছি যে দেখেন প্রথম কথা মূলত সে একজন স্টুডেন্ট, তারপরে তো সে ভালো নাকি? সে কি ভালো নাকি সেই স্টুডেন্ট? প্রথম কথা সে একজন স্টুডেন্ট, তারপরে কি সেই স্টুডেন্ট সে কি গুড নাকি? তাহলে এই যে সেন্টেন্সটা দেখেন এখানে কি বলছি আমরা? যে seeing him I called him, তাকে দেখেই আমি তাকে ডেকেছিলাম, তাকে দেখেই আমি কি তাকে ডেকেছিলাম। তার মানে যখন আমি তাকে দেখেছিলাম তখন তাকে কি করছিলাম? দেখেছিলাম। তাহলে দেখেন আমরা এটাকে কি করতে পারি? এই যে সময় নির্দেশ করে হোয়েন, সময় নির্দেশ করে হোয়েন, ঠিক আছে? তাহলে দেখেন কি হোয়েন কি হতে পারে? সাবজেক্ট কি আছে? নাই, তার মানে প্রথম সাবজেক্টটা কি আসে? হোয়েন আই সি আছে না? কি হবে বলেন তো? স হোয়েন আই স হিম আই কল্ড হিম নাকি? হোয়েন আই স হিম আই কল্ড হিম। হচ্ছে কমপ্লেক্স। দেখেন এখন এটা কমপ্লেক্স না কম্পাউন্ড কিভাবে বুঝবেন? এই যে ডাবল যুক্ত যতগুলো ক্লজ মার্কার আছে সবগুলো হচ্ছে কমপ্লেক্স। কথা বোঝা গেছে? ডাবল যুক্ত যতগুলো আছে সবগুলো কি হবে বলেন তো? কমপ্লেক্স হবে, ঠিক আছে? সবগুলো কমপ্লেক্স হবে। এটাকে যদি আপনি কম্পাউন্ড করেন তাহলে এটা কি হচ্ছে? কমপ্লেক্স। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে বলেন তো? কি হতে পারে? এটা বন্ধ হয়ে গেল। বুঝলাম না, একবার এটা চলে ওটা চলবে। এখন দেখেন এই যে
কমপ্লেক্স সেন্টেন্স পাইছেন। জি। এখন যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, I saw him when and- যেখানে আছে সেখানে আপনি শুধু দুটো সেন্টেন্সের মাঝে এন্ড যুক্ত করবেন, ঠিক আছে? দুটো সেন্টেন্সের মাঝে এন্ড যুক্ত করে দিবেন। I saw him and I called him, নাকি? কথা বলতে হচ্ছে এই একটা অংশ। এরপর আমরা if প্লাস অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ করছিলাম কি না বলেন? দেখেন আমরা যদি এক্সাম্পল দেই এইভাবে যে বাই স্টাডিং হার্ড ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, নাকি? ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। দেখেন তো বাই প্লাস জিরান্ড আছে, বাই প্লাস জিরান্ড আছে, হ্যাঁ? তাহলে বাই প্লাস জিরান্ড কোনটার ক্ষেত্রে বলছিলাম বলেন তো? ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে? বাই প্লাস কি বলেন, প্লাস সাইন জিরান্ড। এখন দেখেন এই যে সেন্টেন্সটা লিখলাম যে বাই স্টাডিং হার্ড ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, নাকি? দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এই বাই এর সাথে বাই আছে, এর সাথে যে ভার্ব প্লাস আইএনজি, এটা কি ফাইনাইট হবে? এটা কি ফাইনাইট হবে? কখনোই কি হবে বলেন? হ্যাঁ, এটা কি কখনোই হবে? আমরা যে বলছিলাম যে নন ফাইনাইট ভার্ব কয়টা হতে পারে? চারটা, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, তারপরে ভি3 আর হ্যাভিং প্লাস কি বলেন ভি3। এই কথা একটা সেন্টেন্সের মধ্যে যদি এই অংশগুলো পান তাহলে মনে রাখবেন যে এই অংশটি কিন্তু নন ফাইনাইটের অংশ আর বাকিটা কি ফাইনাইট। তার মানে একটা সেন্টেন্স যদি হয়, একটা সিম্পল সেন্টেন্স যদি হয়, সেখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকতেই হবে। তাহলে আমরা একটা সাবজেক্ট পাইছি, একটা ফাইনাইট ভার্ব পাইছি, তাহলে বাকিটা আমরা ক্লু হিসেবে ব্যবহার করতে পারি। কি হিসেবে? ক্লু হিসেবে। বলেন কি হিসেবে? ক্লু হিসেবে। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করলে কি হবে বলেন তো? বাই যদি থাকে এরপরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা কি দিব? কমপ্লেক্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, নাকি? তাহলে এখানে কি বলেন তো? ইফ ইউ, এই যে সাবজেক্ট, যদি সাবজেক্ট না থাকে প্রথম সাবজেক্ট, ইফ ইউ স্টাডি হার্ড। এখন আপনার চিন্তা হচ্ছে যে এই অ্যাফার্মেটিভটা কোথায় দিয়ে পেলাম? আমরা তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, তাহলে এখানে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যে ভার্বের গঠনটা থাকবে, এই ভার্বের গঠনটা হ্যাঁ বোধক হবে। এই ভার্বের গঠনটা কি হবে বলেন? হ্যাঁ বোধক হবে। কি হবে? হ্যাঁ বোধক হবে। তাহলে বাই এখানে কি বলছে? ইফ ইউ স্টাডি হার্ড, বাকি যেটুকু আছে এটুকু কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? এটুকুর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? এই যে যদি আমরা বলি বাই রানিং ফাস্ট ইউ ক্যান ক্যাচ আ বাস, নাকি? স্যার হ্যাঁ বলুন। ওই যে এটা যে ছিল বাই স্টাডিং হার্ড, ওটা যদি কম্পাউন্ড করি তাহলে কি নিয়ম হবে? কম্পাউন্ড হয়েছে এন্ড যুক্ত হবে। ওটা কিভাবে হবে? বাই এর পরিবর্তে কি বসবে? কোথায়? এইখানে হ্যাঁ। এইখানে আপনি শুধু কম্পাউন্ড যদি করেন এন্ড দিয়ে দেন মাঝে, ঠিক আছে? ইউ স্টাডি হার্ড এন্ড ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। এখানে কোনো শর্ত জুড়ে দেয়নি, ঠিক আছে? এখানে কোনো শর্ত জুড়ে দেয়নি, সিম্পলি একদম কথাটা কিন্তু একদম সিম্পলি। এখানে একটা ইয়েতে আরেকটা আপনার শর্ত জুড়ে দেন। যেমন যদি আপনি বলেন যে আপনার লক্ষ্মী দরিদ্র কিন্তু সৎ, লক্ষ্মী দরিদ্র কিন্তু সৎ, এই যে দরিদ্র কথা, দারিদ্রতা একটা মানুষকে অসৎ করবে, কারণ তার প্রয়োজনে তাকে অসৎ করবে, নাকি? তার তো অনেক ডিমান্ড আছে, এই ডিমান্ডের কারণে তো সে অসৎ হবে। কিন্তু কথাটা কেমন হয়েছে দেখেন, সে অসৎ কিন্তু কি, সে গরিব কিন্তু কি সৎ, গরিব থাকা সত্ত্বেও সে লোকটা কি সৎ, ঠিক আছে? সে কঠোর পরিশ্রম সত্ত্বেও সে কি পাস করতে পারে নাই। এখন যদি বলা হয় যে আপনার যে হি, যদি বলা হয় দো, এই যে দো অল দো আছে না, এই বাক্যগুলো একে অন্যের অপোজিশন, ঠিক আছে? দো অল দো এই বাক্যগুলো একে অন্যের অপোজিশন, তাহলে এটাতে এন্ড যোগ করে দেন। কম্পাউন্ডটা খুব বেশি আসে না, বুঝছেন? কম্পাউন্ডটা খুব বেশি আসে না, সিম্পল আর কমপ্লেক্স এই দুটোই বেশি আসে। এখন দেখেন বাই প্লাস জিরান্ড আছে না, করে ফেলাম তো, সবাই করে ফেলাম। শুধু বোর্ডে সবগুলো করে দেব, তারপরে আপনি করবেন, এটা এই কাজটা করেন না, হ্যাঁ? করে ফেলেন। তাহলে কমপ্লেক্সে কি হচ্ছে? বাই প্লাস জিরান্ড যেহেতু আছে, আপনি ইফ দিয়ে দেন সরাসরি, ঠিক আছে? ইফ ইউ
রান ফাস্ট ইউ, এই অংশটি কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু বসাবে। তাহলে কম্পাউন্ড কি হতে পারে? ইউ রান ফাস্ট এন্ড ইউ ক্যান ক্যাচ দ্য বাস। ঠিক আছে? লিখে দেন, লিখে দেন, পুরো লিখে দেন। এমন হয় না, এটা আমরা কিসের নিয়ম পড়ছি বলেন তো? ই প্লাস অ্যাপারমেটিভ, নাকি? ই প্লাস অ্যাপারমেটিভ, এটা কিসের নিয়ম পড়ছি? ই প্লাস নেগেটিভ। তাহলে দেখেন পাশের নিয়মগুলো আপনি থেকে যাচ্ছে, নাকি? এখানে এটা ফাইনাইট, কম্পাউন্ড যখন করবেন অবশ্যই দুটো ফাইনাইট ভার বাড়বে। নন ফাইনাইটটাকে আপনি ফাইনাইট করে নিতে হবে, ঠিক আছে? নন ফাইনাইটকে ফাইনাইট করে নিতে হবে। এখন দেখেন নন ফাইনাইট গুলোকে ফাইনাইট কিভাবে করবেন? আপনি এখানে ভাগ প্লাস আইএনজি আছে না, ভাগ প্লাস আইএনজি আছে। এখন এই যে দেখেন ভাগ প্লাস আইএনজি আছে, আইএনজিটা যদি বাদ দেন, আপনি যদি বলেন যে গোয়িং, গোয়িং থেকে আইএনজি বাদ দেন, কি হচ্ছে বলেন তো? গো, এটা ফাইনাইট করতে হবে, ঠিক আছে? এখানে আপনি যদি বলেন টু গো, এই টু গো এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ না? টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। আপনি যদি এখানে টুটা বাদ দেন তাহলে কি থাকে? গো, এটা কি বলেন? কি এটা? ফাইনাইট। এরপর আপনি যদি বলেন যে ভি3, এটা আছে না ভি3, ভি3 কি গান, ভি3 গান, এটাকে আপনি সরাসরি কোনো অংশ বাদ দিয়ে আপনি কি ইয়ে করতে পারবেন না, এইখান থেকে এই অংশটা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। এটা ভি3, এটা অংশ, এই অংশটাকে বাদ দিতে পারবেন না। এইটাকে যদি আপনি ফাইনাইট করতে চান অবশ্যই তার পূর্বে কি থাকবে বলেন? হেল্পিং ভার্ব থাকবে। এটাকে কিন্তু আপনি এই যে এন ই এটুকু বাদ দিয়ে আপনি গো লিখবেন, হবে না কখন? কারণ এই ভি3 এর একটা কথা আছে, আপনি ভি3 কে যদি দেখেন, ভি3 কি আছে? গান আছে না? গান আছে কিনা বলেন তো? আছে। ছোটবেলায় যখন স্কুলে যাইতেন বা আমরা যাইতাম, যদি কেউ জিজ্ঞাসা করতো যে কোথায় গেছিলাম, আই গোয়িং টু স্কুল, নাকি বলতাম না? আই গোয়িং টু স্কুল, আই গোয়িং টু স্কুল। এখন মাঝে মাঝে এরকম কিছু ইংরেজি শোনা যায় আর কি, পলিটিক্যাল লিডারদের কাছ থেকে, আই গোয়িং টু স্কুল। আসলে এটা হয়নি ভাই, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি কখনো ফাইনাইট হয় না, মনে রাখবেন। ভার্ব প্লাস আইএনজি কোনো একটা ভার্ব যদি আপনি ফাইনাইট করতে চান তাহলে অবশ্যই এখানে কি ভার্ব যুক্ত হবে। কত বুঝতে পারছেন? তাহলে আপনি এবার যদি বলেন যে কি কি আছে? গোয়িং আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল। যদি হি দেন তাহলে কি আছে? হি ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে? যদি বলেন দে, দে দিলে কি হবে? দে আর গোয়িং টু স্কুল, ঠিক আছে? দে আর গোয়িং টু স্কুল, এই অংশগুলো হচ্ছে। এখন আপনি যদি বলেন যে আই গান টু স্কুল, এই বাক্যটাও ভুল। কেন ভুল বলেন তো? এই যে দেখেন ভি3, ভি3 কখনোই ফাইনাইট হয় না। আইএনজি যেমন ফাইনাইট হয় না, ভি3 কখনো ফাইনাইট হয় না। এই দুটো ভার্ব ফাইনাইট আমরা করতে পারি একমাত্র এর পূর্বে যখন আমরা হেল্পিং ভার্ব যুক্ত করি, ঠিক আছে? এখন এর পূর্বে কিন্তু আপনি এম ইজ আর, এম ইজ আর এটা দিতে পারবেন না। এটা যদি দেন তখন যখন এই সেন্টেন্সটা যখন প্যাসিভ হবে তখন হবে। এই সেন্টেন্সটা যখন প্যাসিভ হবে তখন হবে যেমন ইট, এই যে আই কি বলেন তো? হি ইজ, এই যে আমরা বলি রাইস ইজ ইটেন বাই মি, আছে না? রাইস ইজ ইটেন, দেখেন এটা কি ভি3 না? এর পূর্বেও কিন্তু আপনি কি দিবেন বলেন? এটা ইজ দিবেন। হেল্পিং ভার্ব কিন্তু এখানে ব্যবহার হয়েছে, তবে কোন শর্তে? প্যাসিভ শর্তে। কোন শর্তে? প্যাসিভ শর্তে। কিন্তু একটা সেন্টেন্স যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট যখন এজেন্ট থাকবে, সাবজেক্ট যখন এজেন্ট হবে তখন এই ভার্বটা, সাবজেক্ট যখন এজেন্ট হবে তখন এই ভার্বটা কখনোই কি হবে না? শুধু এটা হবে না, এবং এর সাথে কি আপনি এর সাথে কি অ্যামিজার এটা যুক্ত করতে পারবেন না। কথা বুঝা গেছে? এটা যুক্ত করা যাবে না। এখন একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ, যখন আপনারা অ্যাক্টিভ প্যাসিভ পড়েন বা দেখেন তখন অনেকেই বের করতে পারেন না যে অ্যাক্টিভ না প্যাসিভ, এই জিনিসটা আমি কিভাবে বের করব। আমরা যদি বলি যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? কিভাবে প্যাসিভ?
এই বাক্যের সাবজেক্ট ভার্ব এটা, সাবজেক্ট এটা। দেখেন তো এই যে ইংলিশ বলাটা সে কি নিজে বলতে পারে? কর্তা যখন কাজটা করতে পারে না তখন সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ থাকে না, প্যাসিভ থাকে। বাংলা কথা বুঝতে পারছেন? কর্তা যখন কাজটি করতে পারে না তখন, কর্তার যখন সক্ষমতা থাকে না তখন সেটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এই যে সমাস করতে গিয়ে না, কারক করতে গিয়ে করছি কি, ঢেউয়ের তালে নৌকা চলে। নৌকা কি একা চলতে পারে? হ্যাঁ চলতে পারে। কেন চলতে পারবে না? ঢেউ একটা মাধ্যম হিসেবে তাকে চালাচ্ছে না? ফ্যান ঘুরে, কেউ ঘুরাচ্ছে, সেটা কি বলছে? ফ্যানের ঘুরার সক্ষমতা আছে। তার মানে বাংলা যে বাক্যগুলো আপনি পড়তেছেন এই বাক্য আর ইংরেজি একটা বাক্যের মধ্যে একটু তফাৎ আছে। ইংরেজির কর্তা যখন কাজে সক্ষম না হয় তখন বাক্যটা প্যাসিভ হয়ে যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে একজন কর্তা সে বস্তু হিসেবে কিন্তু সে অ্যাক্টিভ হতে পারে। কথা বুঝতে পারছেন? বস্তু হিসেবে সে অ্যাক্টিভ হতে পারে। তাহলে এই যে ইজ স্পোকেন এই কাজটা কিন্তু ইংলিশ নিজে করে না, তার মানে অন্যদেরকে করানো হয়। তার মানে এটা কি? প্যাসিভ। তাহলে এই যে আমরা এখানে বলছি যে দেখেন যে আই গান টু স্কুল হবে না, এই গান ভিতরি আছে না, ভিতরি এর পূর্বে আপনি কি লাগাবেন? হ্যাভ আই হ্যাভ গান। তাহলে দেখেন এই ভাবটা এখন পরিপূর্ণ হবে। এই পুরোটা কি হলো? এই পুরোটা কি এখন ভার্ব না? আসলে এটা ভার্ব না, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে? ভার্ব ফ্রেজ বুঝলেন? ভার্ব যদি একটা থাকে তাহলে শুধু সেটা ভার্ব, ভার্ব যদি একাধিক হয় তখন ভার্বের গুচ্ছ বলা হয়, তখন ক্রিয়ার গুচ্ছ বলা হয়। ঠিক আছে? যেমন কি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আছে না? সিন্স মর্নিং। এখন দেখেন এই একটা এই তিনটাই কিন্তু ভার্ব। তাহলে আপনি কোনটাকে ভার্ব বলবেন? এই পুরোটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। এই পুরোটা কি হচ্ছে? একটা ভার্ব ফ্রেজ। ভার্ব একটা হলে ভার্ব, যদি একাধিক হয় তাহলে ভার্বের একটা গুচ্ছ হয়। শব্দ গুচ্ছ যেমন হয় না, ওরকমভাবে ভার্বের গুচ্ছ হয়। ঠিক আছে? তাহলে এটা গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, নন ফাইনাইট গুলোকে কিভাবে ফাইনাইট করতে হয় বুঝতে পারছেন? এরপর আসেন। তাহলে এবার আমরা কি দেখবো? ইনফিনিটিভ নাকি টু প্লাস ভার্ব, এটা একটু দেখে নেন, এটা অনেক বেশি আসে।